এই টাইপের মানুষেরা ভবিষ্যতে আমি বললাম আফসান চৌধুরী বা আপনিও হয়তো হিরো হতে পারেন। এই যে এটা কি জন্য সাংবাদিকরাও হিরো হতে পারে। কাজে আপনি রুবেলের কথা বললেন, সেই জন্য সসম্মানেই বলছি, এইটা দুটো তুলনীয় জিনিস নয়। মানুষ কি কারণে কি, যারা অনেক ধরনের সিনেমা পত্রিকা পড়ে, আগে চিত্রালী পূর্বাণী পত্রিকা, তো সেখানে হিরো জরিপ হতো। হিরো শব্দের অর্থ এখানে আরেক রকমের। আপনি যখন সিনেমা দেখেন তখন কারো কারো হিরো টারজান। আমাদের বাচ্চাদেরকে আমরা কি পড়াচ্ছি এখন? স্পাইডারম্যান তাদের হিরো, এই ম্যান সেই ম্যান, সারা রকমের ম্যান থাকে। কিন্তু তারপরেও আমি যে রাজনীতি যতদিন পর্যন্ত আছে ততদিন পর্যন্ত রাজনীতিবিদরা হিরো থাকবে। যদি রাজনীতি না থাকে, আমি কথাটাই বলি, সংস্কৃতির দুইটা সংজ্ঞা আমরা পাই। একটা সংজ্ঞা আমরা পাই যখন আমরা দেখি একটা মন্ত্রণালয়ের নাম সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, তার অধীনে আছে জাতীয় জাদুঘর, তার অধীনে আছে বাংলা একাডেমি, তার অধীনে আছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। এটা সংস্কৃতির কোন সংজ্ঞা? এটা হচ্ছে জীবনানন্দ দাশ বলেছিলেন, সকলেই কবি নয়, কেউ কেউ কবি। সকলে সংস্কৃতিবান নয়, কেউ কেউ সংস্কৃতিবান। এখানে সঙ্গীত, নাটক, কবিতা এগুলি থাকে। কিন্তু আরেকটা আছে নৃতত্ত্ববিদ বা সমাজতত্ত্ববিদরা যাকে সংস্কৃতি বলেন, সেটা কি? মানুষ হলেই তার সংস্কৃতি থাকবে, মানুষ হলেই সে কথা বলবে। সেই অর্থে আপনি যদি বলেন বাংলাদেশের সংস্কৃতি কি, আপনি যে বাংলাদেশের কোনো সংস্কৃতি আছে, মানে আপনি বলছেন বাংলাদেশের কোনো মানুষ আছে? আমি বলছি সেই অর্থে যতদিন সংস্কৃতি আছে ততদিন রাজনীতি আছে। রাজনীতি একটা সংস্কৃতি। আমার একটা বিরতি নিতে হচ্ছে। বিরতির পর ফিরে এসে আমি আবারও আপনার কাছে জানতে চাইবো, আপনাদের কাছে জানতে চাইবো, যদি রাজনীতিবিদরা এত খারাপই হন বা এত খারাপই থাকেন, তাইলে এই সমর্থন বা এই সংঘবদ্ধতা কোত্থেকে আসে? আসুন যদি আপনি যদি শুরু করেন বিষয়টি নিয়ে, আমরা এটা বিরতি নিয়ে ফিরছি। ফিরলাম আজকের বাংলাদেশে। জনাব আফসান চৌধুরী, মানে আমি যদি আজকের 8 বছর আগের একদিনের কথা আবার স্মরণ করি, যেটি ডক্টর সলিমুল্লাহ খান স্মরণ করিয়ে দিলেন, যে আমরা আসলে রাজনীতিবিদদের বাদ দিয়ে যে একটি সুশীল সমাজের, আমি যদি বলি পরিকল্পনা মাফিক একটি সরকার, একটি আদর্শ রাষ্ট্র করার যে পরিকল্পনা হয়েছিল, সেটি তো আসলে ব্যর্থ হয়েছিল। এত ভালো ভালো কথা বলেও আসলে তাদেরকে ফিরিয়ে আনতে হয়েছিল জনগণেরই চাপে। সেটি কেন হয়েছিল? জনগণ কেন আবার রাজনীতিবিদদেরই প্রবল প্রতাপে ফিরিয়ে আনতে চাইলেন? রাজনীতিবিদদেরকে উপর আস্থা সীমিত মানে সুশীল সমাজের উপরে আস্থা আছে, এটা ভাবার কোনো কারণ নেই। বিষয়টা আমি বলছি যে আমরা যেহেতু কাজ করি লগ ফ্রেম নিয়ে, যে অবজেক্টিভ যদি থাকে তাহলে অ্যাচিভমেন্ট অ্যান্ড আউটকাম থাকতে হবে। তো আমি কিছুতেই, আমাকে কেউ করিয়ে দিলে আমি খুব খুশি হব যে এইটার কারণে বাংলাদেশের অর্থনৈতিক, সামাজিক ইত্যাদি আউটকাম হয়েছে অবজেক্টিভ। সেই দিক থেকে রাজনীতিবিদরা দাবিটা করতে পারবে না, কোনো গবেষকও এটা বলবে না। যেই বিষয়টা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে তার বদলে কে করতে পারবে। আপনি যদি গত 40 বছরের উন্নয়নটা দেখেন তাহলে দেখবেন এটা কিন্তু প্রাইভেট সেক্টর মানে কর্পোরেট ব্যবসায়ী প্রতিষ্ঠানরা সাধারণ মানুষই করে। সবচেয়ে বড় হচ্ছে কৃষক সমাজ। আমার মনে আছে আমি 1988-তে যখন বিবিসির জন্য রিপোর্টিং করছি, তখন একেবারে পরিষ্কার বলে দেওয়া হচ্ছে যে ভাই এটা তো আর টেকানো যাবে না, এরকম কথা বলা হচ্ছে। টিকেছে। এটা কিন্তু কেউই বলবে না যে এটা রাজনীতিবিদদের জন্য টিকেছে, এটা কৃষকের জন্য টিকেছে। দ্বিতীয়বার যখন বন্যাটা হয়েছে, সেই বন্যা 96 তো বোধহয় হয়েছে। আমার কাছে মনে হয় এই বিভাজনটা আমরা করতে পারি না, কারণ আমাদের ভাবনায় থাকে যে এখানে রাষ্ট্র আছে, রাষ্ট্রের সরকার থাকবে, সরকার পরিচালনা করবে, আমরা তার নীতিতে চলবো। এখন মোটামুটি এই ভাবনাতে চলে। আমার সুশীল সমাজ বলতে যারা বোঝায়, তাদের ভাবনা, যারা রাজনীতি করে তাদের ভাবনা থেকে আলাদা না। কিন্তু জনগণ কি ভাবে সেইটা আমরা খেয়াল রাখি না। জনগণ সবার সাথে থাকবে। জনগণ কি যার কথা সলিমুল্লাহ খান বলছে তাদের অস্বীকার করে না? কিন্তু যখন ইউনূস সাহেব যখন ভোট চাইতে গেলেন বা তার লোকরা যখন ভোট নিতে গেল, কেউ তাকে ভোট দেয়নি। তার মানে তার একটা পরিসর আছে, তার একটা ভূমিকা আছে। কিন্তু জনগণ তো এটাও বলে দিচ্ছে আমি রাজনীতি থেকে কিছু আশা করছি না। তাহলে জনগণ কোত্থেকে আশা করছে? গ্রহণযোগ্য হোক আর না হোক, জনগণ নিজের কাছ থেকে আশা করে। জনগণ মনে করে তাকে যদি কিছুটাও সংহত করা হয়, সে অনেক দূর করতে পারবে। তাই জন্য এই হরতালের সময় সে বলে না যে আমাকে হরতালের বদলে আমাকে কম্পেনসেশন দাও, যেটা এখন কথাটা তুলছে। সে বলছে আমার কিছু যদি না হয় সেটাই যথেষ্ট, তুমি আমার জন্য যথেষ্ট করেছো। সে আত্মনির্ভরশীল অনেক বেশি। এবং তার সংস্কৃতির অর্থায়নটাও কিন্তু সরকার করে না। আমি একটু অন্য প্রসঙ্গে ডক্টর সলিমুল্লাহ খান আপনার কাছে যেতে চাই, যে আমাদের দর্শকদের মানে একাধিক প্রশ্ন আছে বলে আমি নাম বলছি না, হচ্ছে এরকম যে সরকার মানে যদি জরুরি অবস্থা বা এরকম কোনো কঠোর ব্যবস্থা দিয়েও
কেন জনগণের মধ্যে স্বস্তিটা ফিরিয়ে আনছে না? আবার একই প্রশ্ন আছে যে সরকার কি জনগণের এত দুর্ভোগ দেখা সত্ত্বেও শুধু ক্ষমতা আঁকড়ে থাকার জন্যই ক্ষমতা আঁকড়ে থাকছে? এই দুটি বিষয়টা যদি আপনি একটু মিলিয়ে বলতেন। অনেকগুলি প্রশ্নই আসছে। আপনি জানেন কলকাতায় একটা পত্রিকা আছে আনন্দবাজার, জি, এটা 1921 সন থেকেই চালু হয়েছে। সেই পত্রিকার সম্প্রতি দেখেন বাংলাদেশের ঘটনা নিয়ে সম্পাদকীয় লিখেছে, যেটা আমি দেখতে পাচ্ছি এখন খুব প্রচারিত হচ্ছে। সে সম্পাদকীয়তে দুটো লক্ষ্য করার বিষয়, তারা বলছে বাংলাদেশে এখন প্রায় জরুরি অবস্থা জারি করা হয়েছে, জরুরি অবস্থার মতোই তাদের মতে। এবং আরেকটা জিনিস তারা ইচ্ছা করে প্রভোকেটিভ করেন, বাঙালি মুসলমানদের নাম তারা সবসময় ভুল বানানে লেখেন, ভুল উচ্চারণে লেখেন, সেটা এখনো করে চলেছে। যেমন আমাদের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা নামে অভিহিত হতেই পছন্দ করেন, সেটা আনন্দবাজার অজানার কথা নয়, তারা কন্টিনিউয়াসলি লিখবে হাসিনা ওয়াজেদ, এখনো লিখেছে, এই সম্পাদকীয় তো লিখেছে। কলকাতা যে আমাদের এখানকার মনোভাব বোঝে না তা নয়, এটা ইচ্ছে করে করে। তাদের গোটা সম্পাদকীয়টাই আমি বলবো প্রতিক্রিয়াশীলতায় আপাদমস্তক পূর্ণ। প্রমাণ দেই, জেনারেল এরশাদ যখন ক্ষমতায় এসেছিলেন তখন সেই পত্রিকায় সুনীল গঙ্গোপাধ্যায় চাকরি করতেন, তিনি এখন মারা গেছেন। তিনিও সংবাদে লিখেছিলেন, ইনি রাইফেলের আগায় প্রজাপতি নিয়ে গোলাপ ফুল নিয়ে ক্ষমতায় আসছেন, এটা একবার কথা লিখতেন। আর এই জন্য বাংলাদেশের রাজনীতি সম্পর্কে অপরের কথার থেকে না এসে আমরা নিজেদের কথায় আসি। আমাদের জনগণ রাজনীতিবিদদের সমস্ত ত্রুটি সত্ত্বেও তাদের কিছুটা হলেও সহ্য করেন, পছন্দ করেন। কেন করেন? এটার জন্য আমার একটু প্রেসিডেন্ট জন এফ কেনেডির কথা বলতে হবে। কেনেডি আপনি জানেন অন্যান্য প্রেসিডেন্টের চেয়ে একটু বেশি প্লে বয় টাইপের ছিলেন এবং তাকে লোকে পছন্দ করত। তো তিনি তার একটু আগেও সেখানে আরেকজন প্রেসিডেন্ট ছিলেন এবং থাকেন। সেই সময় কিউবাতে বিপ্লব হয়েছিল। তার আগের প্রেসিডেন্ট যিনি ছিলেন তিনি নাকি বলেছিলেন যে ওখানে যে লোক আছে ফুলজেন্সিও বাতিস্তা, বলে হি ইজ আ বাস্টার্ড। তো উনি বলেন কি, বাট হি ইজ আওয়ার বাস্টার্ড। কথাটা খেয়াল রাখতে হবে। আমি যে আমাদের রাজনীতিবিদদের সম্পর্কে জনগণ সবকিছু বলার পরে আওয়ার রাজনীতিবিদ এটা বলে, এই যে আমাদের বলতে পারা হতে পারে, এটা গুরুত্বপূর্ণ বিষয়। আর রাজনীতিতে আমি বলে একটা উদাহরণ দেই, সাধারণ ব্যুরোক্র্যাট, সাধারণ ডিপ্লোম্যাট আর রাজনীতিবিদের পার্থক্য কি? আপনি আমাকে 1 মিনিট সময় দেন, আমি বলি। জন কেনেথ গলব্রেথ একজন বিখ্যাত অর্থনীতিবিদ, তিনি মিল্টন ফ্রিডম্যানের বিরুদ্ধে লড়েছেন। তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন। কেনেডি যখন রাষ্ট্রপতি হলেন 1960-এ, তখন তিনি তাকে ভারতে রাষ্ট্রদূত নিয়োগ করেছিলেন, মার্কিন রাষ্ট্রদূত। এবং তার আমলেই ভারত চীন যুদ্ধ হয় 1962 সনে। সেই সময় একটা ক্ষুদ্র ঘটনা, কেনেডি তাকে নিয়োগ করে বলতেন যে এই হচ্ছে আমার শ্রেষ্ঠ অ্যাম্বাসেডার। উনি একটু পণ্ডিত লোক, অনেক লম্বা ছিলেন। তিনি তার স্ত্রী ক্যাথরিন এবং তারা ভারতকে ভালোবেসেছিলেন এবং ওই যুদ্ধের সময়, চীনের বিরুদ্ধে যুদ্ধের সময় ভারতকে তারা সাহায্য করেছেন। ফলে পাকিস্তানের কিছু লোক তাদের বিরুদ্ধে খেপে গিয়েছিল। 1962 সনের পরে 63 সনের দিকে কোনো একদিন, কেনেডি তখনও বেঁচে আছেন, তখন পাকিস্তানের মোল্লা মৌলবীরা এই অ্যাম্বাসেডারের বিরুদ্ধে মিছিল বের করে। মিছিল বের করে তিনি একটা ধর্মদ্রোহিতার কাজ করেছেন। কি ধর্মদ্রোহিতার কাজ? তিনি আমাদের পয়গম্বরের নামে তার বিড়ালের বাচ্চার নাম রেখেছেন। তো কাহিনীটা কি? আহমেদাবাদ বলে একটা শহর আছে গুজরাটে, মুসলিমদের একটু উপস্থিত আছে। সেখানে একবার বেড়াতে গেলেন, তাকে তার বাচ্চাদেরকে একটা ছোট্ট 1.5 মাসের বিড়ালের বাচ্চা উপহার দেওয়া হয়। ইংরেজিতে যাকে কিটেন বলে, ক্যাট নয়। সেইটা শহরটার নাম আহমেদাবাদ। তখন বাচ্চারা বিড়ালটার নাম রেখেছে আহমেদাবাদ। কিন্তু আমেরিকানরা যা করে, ডেভিডকে ডেভ বলে, ছোট করে এটার নাম দিয়েছে আহমেদ। তিনি বিড়ালের বাচ্চার নাম আহমেদ রেখেছেন। এটা কিভাবে খবর পত্রিকায় প্রকাশিত হয়ে গেছে? তখন পাকিস্তানে তাদের আমেরিকান এম্বাসিতে হামলা হয়, 10 জন আমেরিকান ডিপ্লোম্যাট এবং সোলজার আহত হয়, গাড়ি উল্টিয়ে দেয়, জিপ। তখন তিনি যেভাবে সমাধান করলেন আমি সেটাই বলি। তখন তিনি সাথে সাথে দিল্লিতে জন কেনেথ গলব্রেথ ডাকলেন পাকিস্তানের অ্যাম্বাসেডরকে, বলে ভাই এইটা কিন্তু আমাদের এটা বিড়াল নয়, আমি এইটাকে বিড়ালের বাচ্চা বলি, নামটা রেখেছে আমাদের বাচ্চারা। এটা আমি স্বীকার করি যে যদি তোমাদের দেশের অ্যাম্বাসেডর আমেরিকায় থাকতেন আজকে এবং তার কুকুরের নাম যদি জিসাস দিতেন, তাহলে তোমরাও বা আমরাও একই আচরণ করতাম। কাজে এটা আমাদের ভুল হয়েছে, আমি বিড়ালের বাচ্চাটার নাম বদলে গুজরাট রাখলাম। এবং উনি বলেন তারপরে মনে রাখবেন এই নাম আমাদের পয়গম্বরের অনেক নামের মধ্যে এই নামটাও একটা নাম বটে, কিন্তু সেটা আমাদের খেয়াল ছিল না। কিন্তু এই শহরটা 1411 খ্রিস্টাব্দে সুলতান আহমেদ শাহ এটা স্থাপন করেছিলেন, তার নামে এই শহরের নাম হয়েছে, এটা আমরা বুঝি না। তখন তিনি অব্যাহতি পান। তারপরে তিনি পাটনা বিশ্ববিদ্যালয়ে একটা বক্তৃতা দিতে আসেন। সেখানে তার বক্তৃতার শেষে সাংবাদিকদের মধ্যে অনেক লম্বা একজন সাংবাদিক দেখে বললেন কি, মিস্টার অ্যাম্বাসেডর, উঠে দাঁড়ালেন, আমি একটা কথা বলতে চাই। বলে বলুন। কথাটা কি? বলে আমার নাম আহমেদ, আমি একজন মুসলমান, আপনার ব্যাখ্যায় আমি সন্তুষ্ট। এই প্রবন্ধটা জন কেনেথ গ্যালব্রেথ লিখেছেন, নাম দিয়েছে দ্য ফিলাইন সাইড অফ ডিপ্লোম্যাসি। এটা তার অ্যাম্বাসেডার্স জার্নাল নামক বই, যেটা 1969 বের হয়, তাতে ছাপা আছে।
তাতে আমি বলছি যে ইনি যদি এরকম ডিপ্লোম্যাট, এরকম রাজনীতিবিদ না হতেন, তাহলে কিন্তু একটা বিরাট ডিজাস্টার হয়ে যেত। আমি ওর শেষ পর্যায়ে বলবো রাজনীতিবিদরাই